আহ, এমন করে ধরতেছো কেন? তাহলে কি করব? এমন করে না ধরলে ঢুকছে না জান। এমন জোরাজুরি করলে তো ফেটে যাবে। প্লিজ, এত জোর করে ঢুকিও না বেবি। কিছু হবে না, আপনি একটু জোরে চাপ দিন, দেখুন ঢুকে যাবে। তুমি এত ফাজিল কেন পিচ্ছি সোনা? এরকম জোরাজুরি করলে দেখা যাবে ফেটে গেছে, তখন কি হবে বাবু? এখানে অনেক জায়গা আছে, আমি সামান্য একটু জোরে ধাক্কা দিলেই সব ঠিক ঢুকে যাবে। এত হাইপার হওয়ার কিছু নেই। এরকম ছোটখাটো কত বিষয় হ্যান্ডেল করে নিয়েছি, আর এটা তো মামুলি ব্যাপার। ফাজিল পোলা, তোমাকে আমি বোঝাতেই পারি না, সব সময় সব জায়গায় জোর জবরদস্তি করতে নেই, একটু ধীরে সুস্থে হ্যান্ডেল করতে হয়। তুমি সেটা বোঝো না কেন পিচ্ছি? এই সামান্য বিষয়ে আমি এত সময় ব্যয় করতে পারবো না। আপনাকে বলেছি একটু জোরে সোরে ধাক্কা দিতে আর চেপে ধরতে, দেখেন সবটা ঠিকঠাক ঢুকে যাবে। তাহলে এরকম ভয় পাওয়ার কি আছে? আর এত ধীরে সুস্থ করার বা কি আছে? তারপর যদি ফেটে যায় না, বুঝতে পারবে কত ধানে কত চাল। তখন আমি আর তোমার সাথে কোথাও যাব না। বুঝিয়ে দেবো আমি কতটা রাগী আর জেদি। দুষ্টু কোথাকার। হ্যাঁ, সেটা কি আর জানতে বাকি নেই? বিয়ের আগে আমার সবটা দেখা হয়ে গেছে। আপনি কতটা জেদি আর রাগী, আমার জেদ রাগটা দেখতে দেখতে পুরো 6টা মাস কেটে গিয়েছিল। তারপর কান্নাকাটি করতে করতে আরও 6টা মাস। আর তারপর জোর জবরদস্তি করে পরিবারের অসম্মতিতে বিয়েটা করতে হয়েছে। আর এখন তো কি, এখনো সবাই রাগ করে আছে আমাদের উপরে, আমাদের সাথে রাগ করে কথা বলছে না, তাই তো? এমনটা কিছু নয় বেবি, সবাই সবটা মেনে নিয়েছে। আমি আব্বু আম্মুকে বুঝিয়েছি না, আব্বু আম্মুকে বুঝিয়ে বলেই ওরা আজকে আমাদের বাসায় যেতে বলেছে। আর তুমি কি না এমন করে আমাকে বলছো? তুমি আর আমি বাসায় যাই, ভাইয়া আব্বু আম্মু সবাইকে একটু কান্নাকাটি করে দিয়ে বলতেই ওরা আমাদের মেনে নেবে। আর তাছাড়া ওরা তো মেনে নিয়েছিল, শুধু আমার পাগলামির কারণে এমন করে রাগ করেছিল, কিন্তু তারপরেও তো মেনে নিয়েছে, তাই না? সেটা ঠিক আছে, কিন্তু আমার আব্বু আম্মু ওরা তো অনেক বেশি রেগেছিল। এখনও আমার সাথে ঠিকঠাক মতো কথা বলে না। আপনি এরকম একটা কাজ করেছিলেন যার জন্য সবাই ভেবেছিল যে আমাদের মাঝে সত্যি কিছু একটা হয়েছে। সামান্য বিষয়টাকে যে এত বেশি গভীর করে ফেলবেন সেটা আমি ভাবতেও পারিনি। সব সময় সব কিছু ভাবতে হয় না, আর এত ভাবাভাবির কিছু নেই। তোমাকে আমি ভালোবাসতাম, তাই তোমাকে নিজের করে পাওয়ার জন্য এরকম করেছি। বেবি, তুমি কি আমাকে একটু ভালোবাসতে না বলো? নাকি আমাকে তোমার পছন্দ হতো না? আমি তো খুব ভালো করেই জানি তুমি আমাকে কত বেশি পছন্দ করতে। না মানে আসলে আমি তোমার থেকে কিন্তু ন্যাকামি 3 বছরের সিনিয়র। আমি জানি কে কেমন আর কে কি ভাবে। আর তুমি যে সব সময় আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে, আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে। আমি যখন ক্লাসরুমের থেকে নিজের ডেস্কে গিয়ে বসলাম, তুমি বারবার আমার রুমের আশেপাশে ঘুরোঘুরি করতে, সেটা আমার খুব ভালো করেই জানা আছে। এগুলো আমাকে আর বুঝিয়ে দিতে হবে না। তুমি আমাকে কতটুকু পছন্দ করতে সেটা আমার জানা ছিল পিচ্চিটা। সবই যখন জানতেন তাহলে ওরকম একটা নাটক করেছিলেন কেন? আগে বললে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করতাম, অন্য কোথাও গিয়ে সংসার করতাম। তারপর যখন একটা বেবি আসলো তখন এখানে চলে আসতাম, আর তারপর সবাই সবটা মেনে নিত। তারপরও এরকম একটা নাটক কি করার দরকার ছিল বলেন? দেখো, যেটা হবে সেটা হয়ে গেছে, আর কপালে হয়তো এরকমটাই লেখা ছিল। তাহলে এইসব ভেবে লাভ কি? আর এখন তো আমরা হ্যাপি আছি, তাই না? আর ফ্যামিলির সবাই হয়তো একটু আমাদের উপর রাগ করে আছে, কিন্তু 2 দিন পর দেখবে সবটা ঠিক হয়ে যাবে। আপনার কাছে মনে হচ্ছে যেটা হবার হয়ে গেছে, কিন্তু আমার মাথা থেকে এসব বিষয়টা সরছে না। আর যেটা হবার হয়ে গেছে ঠিক আছে, কিন্তু এত বেশি প্রেশারের মধ্যে ছিলাম, এখনও মাঝে মধ্যে ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। তার উপর আপনি বাসায় এসে যেটা করেছিলেন সেটার জন্য তো পুরো ভয়ে একদম শেষ হয়ে যাচ্ছিলাম। আমি ভাবতে পারিনি আপনি এরকম কিছু করতে পারেন। আমি তোমার সিনিয়র তো, ওই জন্য তোমার থেকে বুদ্ধি আমার একটু বেশি। কি করলে ভালো হয় আর কি করলে ক্ষতি হয় সেটা আমি খুব ভালো করেই জানি। ওই জন্য বাসায় এসে এমন করে
কিছু বলেছি, যার জন্য সবাই আমাদের মেনে নিতে বাধ্য হয়েছে। এখন কথা না বলে এই জিনিসটা বের করে নাও। দেখো বেবি, বেশি চাপাচাপি করলে ফেটে যাবে, তখন কি হবে? খুব ভালো হবে বলো দুষ্টু। এই সামান্য ট্রাউজারটা আপনার ব্যাগে নেওয়ার মতো জায়গা নেই। এত কি ঢুকিয়েছেন ভেতরে? বাবু, আমার পুরো সপ্তাহের পোশাকের মধ্যে আছে। তুমি যদি সবগুলো বের করে ফেলো, এখন কিন্তু ঢোকাতে অনেক সময় লাগবে, আর অনেক কষ্টে এগুলো ঢুকিয়েছি। এখন যদি এগুলো এই ট্রাউজারে জোর করে ঠেলে ঢোকালে তারপরে দেখা যাবে ব্যাগটাই ফেটে যাবে। আমার কাপড়গুলো ঢুকানোর মতো আর কোনো জায়গায় থাকবে না। তাই এরকম কোনো পাগলামি করো না যাতে ব্যাগটা ফেটে যায়। আমি থাকতে আপনি সব কিছুতে এত হাইপার হন কেন? আমি আছি না, এত টেনশন নিতে হবে না আপনাকে। হ্যাঁ, তুমি আছো, সেটাই তো আমার কাছে সবচেয়ে বড় ভয়। তুমি থেকে যে কি এমন করছিলে সেটা আমার জানতে বাকি নেই, আর এখনো যে কি করবে সেটাও আমার বুঝতে বাকি নেই। তাই? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। আমি যদি এইটা এখানে ঢোকাতে না পারি আর যদি ব্যাগটা ফেটে যায়, তাহলে আমি আজকে আপনার বাসাতেই যাব না, ঠিক আছে? শাওনের কথাতে নিশি ওর দিকে তাকিয়ে রইল। তখন শাওন জোর জবরদস্তি করে নিশির ব্যাগের দুই পাশে চাপ দিয়ে ব্যাগের ট্রাউজার নিশির ব্যাগে ভরে দিয়ে তারপর চিপারটা লাগিয়ে দিল। সাথে সাথে নিশি একটা মুচকি হাসি দিতেই শাওন ওকে আলতো করে জড়িয়ে ধরতেই নিশি ওর বুকে মাথা রাখলো আর বলতে লাগলো, ঠিক আছে বলতে হয়, অনেক কনফিডেন্স আছে বাবু। এই কনফিডেন্সটুকু আমাদের রিলেশনের সময় পেলে আমাদের এত বেশি কষ্ট পেতে হতো না দুজনকে, জানো? ওদের কথায় আপনারা এতক্ষণ কি ভাবছেন কি হচ্ছে এখানে, তাই তো? নিশি শাওনের কলেজের ম্যাডাম ছিল আর ওর থেকে 3 বছরের সিনিয়র। শাওন অনার্স 3rd ইয়ারে যখন অন্য একটা কলেজ থেকে ট্রান্সফার হয়ে নিশিদের কলেজে এসে ভর্তি হয়, তখন শাওন নিশিকে ইংলিশ ম্যাডাম হিসেবে পেয়েছিল। আর তারপর যখন প্রথম দেখা হয় ওদের, তখন দুজন দুজনের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, কিন্তু নিশি চোখ জোড়া ফিরিয়ে নিয়েছিল। কিন্তু শাওন চোখ ফেরাতেই পারছিল না, কারণ নিশি হালকা চিকন ফ্রেমের চশমা পরতো আর হিজাব পরে আসতো। আর শাড়িতে নিশিকে এত সুন্দর মানাতো, যার জন্যে ওকে একদম বউ বউ লাগতো। আর তার ওপর এত মিষ্টি করে কথা বলতো, আর ঠোঁটগুলো এত গোলাপি, ঠোঁটের নিচে তিল আর কাজল কালো চোখ, সব মিলিয়ে যেন একদম শাওনের স্বপ্নের পরীর মতো। তাই শাওনকে ভুলতেই পারতো না, যার জন্যে সব সময় ওর দিকে শাওন তাকিয়ে থাকতো। কলেজের যখন ক্লাস শেষ করে যেত, যখন শাওন গিয়ে নিশির রুমের সামনে ওকে ঝুঁকি মারত, তারপর নিশি যখন একটা সময় বিষয়টা বুঝতে পারে 6টা মাস এরকম করেছে, নিশি একদিন শাওনকে ডেকে ওর রুমে নিয়ে যায় আর জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি সব সময় আমার রুমের সামনে এরকম ঘোরাঘুরি করো কেন? আর যখনই আমি এখনো ক্লাস নিতে শুরু করি তখনই তুমি সেখানে গিয়ে এরকম মুখে ঝুঁকে মারো, কি সমস্যা কি তোমার? না না ম্যাডাম, আসলে না মানে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি আসলে তুমি যেটা চাও কিংবা তোমার মাথায় যেটা ঘোরাফেরা করছে সেটা কখনোই হবে না, আর এটা হওয়া সম্ভবও না। তুমি সেটা খুব ভালো করেই জানো। তাই এরকম পাগলামি আর দুষ্টুমি না করে পড়ালেখাটা মনোযোগ দিয়ে করো। তুমি যেগুলো বোঝাতে চাও আমি সেটা অনেক আগেই বুঝতে পেরেছি। এটা কখনোই হবে না। তাই এরকম দুষ্টুমিগুলো বাদ দিয়ে পড়ালেখাটায় খুব মনোযোগ দিয়ে করো। ভবিষ্যতে তোমার জন্য ভালো কেউ আসবে। কিন্তু ম্যাম আমি আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি তোমাকে যেটা বলেছি সেটাই হবে। আর একটা কথা তুমি বাড়াবে না। যদি বলো তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর তুমি আমার আশেপাশে ঘুরঘুর করো আর কিসের জন্য, সেটা কিন্তু আমি প্রিন্সিপালকে বলে দিতে বাধ্য হব। নিশির এরকম ধারা কথাতে শাওন সেদিন মাথা নিচু করে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। নিশি আরও কিছুক্ষণ জ্ঞান দিয়ে শাওনকে রুমে চলে যেতে বলেছিল। রুমে এসে তারপর শাওন সেদিন কলেজ থেকে বাসায় চলে গেছিল। ভেবেছিল নিশির কথা শুনবে নাকি ওকে আবারও সেই আগের মতো ডিস্টার্ব করতে থাকবে,
কিন্তু শাওনের বন্ধুরা বলছিল দূরে সরে যেতে, কারণ ম্যাডাম আর স্টুডেন্টের কখনো রিলেশন হয় না, তাই সরে যাওয়ার চেষ্টা করছিল, তারপরও পারছিল না। তারপর যখন একটা মাসে নিশিকে দূরে সরিয়ে রাখার জন্য ওর নানুর বাসায় চলে যায়, তখন নিশি বুঝতে পারে পিচ্ছিটাকেও ভালোবেসে ফেলেছে। তারপর আর কোনো উপায় না পেয়ে শাওনকে খুঁজতে আরম্ভ করে, কিন্তু শাওন ততদিনে নিজেকে শক্ত করে নিয়েছিল আর বোঝাতে পেরেছিল যে এই সম্পর্কটা হওয়া সম্ভব না। তারপর যখন একটা মাস পর শাওন বাসায় আসে, তখন নিশি শাওনের থেকে দেখা করার জন্য পাগল হয়ে যায় আর শাওনের বন্ধুদের বলে ওর নম্বরটা নেয়। তারপর শাওনকে কল করতেই ও যখন রিসিভ করে, তখন নিশি ওকে বলল, শাওন, আমি তোমার ম্যাম। তুমি কালকে কলেজে আসবে আর আমার সাথে দেখা করবে। আমি আর অত কিছু শুনতে চাই না। তুমি যদি আমার সাথে দেখা না করো, তাহলে আমার সাথে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ম্যামের এরকম কথাতে শাওনের একটা ভয় পেয়ে গিয়েছিল, ভেবেছিল কোনো অন্যায় করে ফেললো কিনা। তারপরও পরদিন ভয়ভীতি শেষ করে ক্লাসে গিয়েছিল। তারপর কথা মতো ওনার রুমে যেতে করে ওকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছিল আর প্রপোজ করে দিয়েছিল। এমন কিসের জন্য শাওন ওনাকে বুঝিয়েছিল, বলেছিল যে রিলেশন হয় না, আর শাওন নিজেকেও বুঝিয়ে নিয়েছে। আর নিশি বলেছিল, কি হয় না হয় সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি আমাকে ভালোবাসো আর এখন থেকে তুমি আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখবে। আমি অত কিছু জানতে চাই না। আমি ভেবেছিলাম এই রিলেশন হওয়ার সম্ভাবনা, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার পক্ষে তোমাকে ছেড়ে দূরে থাকা এখন সম্ভব না। তাই তুমি আমাকে ভালোবেসে এখন নিজের থেকে নিজের করে নিবে। কিন্তু বাসার কেউই বিষয়টা মেনে নিবে না। আপনি প্লিজ পাগলামি করবেন না। এসব পাগলামি করে নিজেদের মাঝে ঝামেলাটা বাড়াবেন না, উল্টো আপনার সম্মানটা নষ্ট হবে। আমি একটা ছেলে, আমার সম্মানটাই তত বেশি লাগবে না যতটা আপনার লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি যদি বাসায় সবাইকে বোঝাই তাহলে তুমি আমাকে বিয়ে করে নিতে। তো আমাকে ভালোবাসতে পারবে তো? আমি জানি তুমি এখনও আমাকে ভালোবাসো, কিন্তু আমার দ্বারা ওরকম কষ্ট পেয়ে এরকম করে দূরে সরে যাওয়ার চেষ্টা করছো, তাই না? শাওন কিছু বলছিল না। তারপর নিশি পুরো 6টা মাস শাওনকে বোঝাতে ব্যর্থ হয়ে যাচ্ছিল। তখন নিশি একদিন সুইসাইড করার চেষ্টা করলে শাওনের কোনো উপায় না পেয়ে নিশিকে মেনে নিতে বাধ্য হয়। সেদিন শাওন সবার সামনে কান্না করে দিয়ে বলে নিশিকে অনেক বেশি ভালোবাসে। তখন শাওনের আব্বু আম্মু কী করবে বুঝে উঠতে পারছিল না। ওর আব্বুর পা জড়িয়ে ধরে কান্না করে বলেছিল ও নিশিকে ছাড়া বাঁচতে পারবে না। তখন ঈশানের আব্বু আম্মু নিশির আব্বু আম্মুকে বাসায় ডেকে পাঠিয়েছিল। তারপর ওর ভাই এসে প্রচণ্ড পরিমাণে সিন ক্রিয়েট করতে শুরু করে। শাওন বুঝতে পারছিল না কি করবে। তখন নিশি আর কোনো উপায় না পেয়ে হাতের উপর ছুরি দিয়ে কয়েকটা টান দিয়েছিল। তখন শাওন আর কোনো উপায় না পেয়ে নিশিকে নিয়ে হসপিটালে চলে যায়। তারপর সেখান থেকে যখন নিশি সুস্থ হয়, তখন দুই পরিবারের সম্মতিতে ওদের বিয়েটা হয়েছিল। কিন্তু তারপরও কেউ ওদের বিয়েতে খুশি ছিল না। শাওন আর নিশি সেটা খুব ভালো করেই জানে। আর আজকে একটা সপ্তাহ হয়ে গেছে নিশি আর শাওনের বিয়ে হয়েছে। ওরা বাসায় যায়নি, তাই নিশির আব্বু আম্মু ওদের বাসায় যেতে বলেছে। তাই ওরা পুরো 1 সপ্তাহ থাকার জন্য প্রস্তুতি নিয়ে যাচ্ছিল। আর তারপর যখন নিজের ব্যাগটা গোছানো হয়ে যায়, তখন শাওনের মনে পড়ে ওর পরার জন্য একটা ট্রাউজার নেওয়া হয়নি। তখন শাওন ওর ব্যাগে ট্রাউজারটা ঢোকাতে বললে তখন ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। তো নিশি শাওনকে বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখলে তারপর একটা সময় নিশি ঈশাকে ছেড়ে দিতে গেলেও বলতে লাগলো, আপনি এমন কেন বলেন তো? কখনো নিজে থেকে ছেড়ে দাও, আবার কখনো নিজে থেকে কাছে এসে বুকের সাথে নিজেকে সঁপে দাও। এমন কেন? আমার আপনার সাথে এরকম করে থাকতে ভালো লাগছে। আমার বুকে থাকতে কি আপনার খুব বেশি কষ্ট হচ্ছে বলুন? না সোনা, তোমার বুকে মাথা রাখলে আমি পৃথিবীর সব কিছুই ভুলে যাই। কিন্তু এখন এইভাবে থাকলে তো হবে না, বলো। সবটা তো গোছানো হয়ে গেছে, এবার রেডি হয়ে নিতে হবে।
আব্বু আমাদের যেতে বলেছে না, ওদের সাথে গিয়ে কথা বলতে হবে। ওরা তো এখনো মনে হয় রেগে আছে, আর এইভাবে যদি থাকি তাহলে বিকেল গড়িয়ে মিস হয়ে যাবে। তারপর যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, তখন কি হবে বলো তো? সেটাও ঠিক আছে, ঠিক আছে, তুমি থাকো, আমি আগে গোসলটা সেরে আসি, তারপর তোমাকে নিয়ে বেরোবো। এই না না, একদম না। আমি আগে গোসলে যাব, তারপর তুমি গোসল করো। বললেই হলো আমি আগে গোসল করব। তুমি যে সময় দাও গোসলের পেছনে, তাতে দেখা গেছে আজকে সন্ধ্যা হয়ে যাবে যেতে। তাই আমি আগে যাব, তারপর তুমি তোমার ইচ্ছা মতো যতক্ষণ লাগে গোসল করো। ফাজিল পোলা, একদম ইনসাল্ট করবে না। আমি কি তোমার মতো অতটা বাজে নাকি যে ওয়াশরুমে গিয়ে বাথরুম সং করতে শুরু করব? এখন সামনে থেকে আমাকে যেতে দাও, আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবো, বলতেছি তো। আচ্ছা, টাচ করলে কি এমন হয় বলেন তো? তোমাকে বারবার বলছি না বলেন কথাটা বন্ধ করবে? এখন থেকে তুমি করে বলবে। এখন বলো কি বলবে। দুজনে একসাথে গিয়ে গোসলটা করলেও তো হয়, তাই না? তাহলেই তো আর এত ঝামেলা হয় না। গোসল করা হবে, রোম্যান্স করা হবে, তাই না? একদম না ফাজিল পোলা, একদম দুষ্টুমি করার চেষ্টা করবে না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুমি বললে আমাকে শুনতে হবে নাকি? শাওন কথাটা বলেই নিশিকে হ্যাচকা টান দিয়ে কোলে তুলে নিল, আর নিশি ওর গলাটা জড়িয়ে ধরতেই তারপর ওরা ওয়াশরুমে চলে গেল। আর তারপর কি দরজা বন্ধ। তো ভালো থাকুক ভালোবাসা। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, আর আমাদের প্রেমের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফিজ।